উদ্বোধন করেছেন, তিনি স্ত্রীকে নিয়ে গেছেন, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে। একটা তো প্রথমত এটা আপনারা তো বয়কট করছিলেন, আপনারা বলছিলেন কি আজকে আপনার অন্য প্রোগ্রামগুলো ছিল, কিন্তু আপনাদের প্রাক্তন সভাপতি সেখানে চলে গেছেন স্ত্রীকে নিয়ে। দেখুন, আমরা বয়কট কোনো সময় করি। আমরা বলেছি যে জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী নিশ্চয়ই করতে পারেন, কারণ কালীঘাটের মা কালী আগে হাত তুলে নিয়েছেন যে তিনি পারবেন না। তৃণমূলের ফাইল পুরীর জগন্নাথ দেব নেননি, তিনি এখন এখানে নিয়ে এসেছেন জগন্নাথ দেবকে। কিন্তু মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা যদি এতটাই থাকতো বা আছে বলে তৃণমূল মনে করে, ক্রাউড ফান্ডিং করা যেত, তৃণমূলের টাকায় করতে পারতেন, মানুষের কাছে চাইতে পারতেন যে জগন্নাথ মন্দির করব, তার জন্য চাঁদা উঠুক। সরকারি টাকা, মানুষের দেওয়া করের টাকা খরচা করে যেভাবে জগন্নাথ মন্দির তৈরি হলো, কার্যত এটা কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার তারা ট্রাস্টি, মালিক নয়। তো আমরা সে কারণেই এই অবস্থানের বিরোধিতা করি। এখন দিলীপ ঘোষের যাওয়ার প্রশ্ন যদি থাকে, তো দিলীপ ঘোষ সরকারি টাকা কীভাবে খরচা হয়েছে সেটাও দেখতে দিতে পারেন, আর কেন উনি গেছেন সেটা উনি বলতে পারবেন। আর এই বিষয়ে যা বলার রাজ্য সভাপতি তো বলেছেন, পার্টির অবস্থান তো তিনি জানিয়ে দিয়েছেন। কোনো মন্তব্য করতে চাই না, এটা পার্টির অবস্থান নয়, এটা সৌমিত্র খানের ব্যক্তিগত মতামত। তিনি বলেছেন দিলীপ ঘোষ আমাদের সহকর্মী, এখনো পর্যন্ত সহকর্মী আছেন। দিলীপ ঘোষ দীর্ঘদিন এই বিচার পরিবারের সদস্য, তাকে মানুষ চেনে। এবার ভবিষ্যতের গর্ব থেকেই ভবিষ্যৎ জন্ম দেবে, আমি এটা বলতে চাই। দুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা পাকিস্তানের পতাকা পুড়িয়েছিলেন। দিলীপ ঘোষ তার নিন্দা করলেন, বললেন যে পতাকা পোড়ানোয় তিনি বিশ্বাস করেন না। আজকে বিরোধী দলনেতার জেলায় তার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে, তার অনুষ্ঠানে গিয়ে যোগ দিলেন, অথচ বিরোধী দলনেতাও কাঁথিতে একটা সভা করছিলেন, সেখানে কিন্তু দিলীপ ঘোষ গেলেন না। কে কোথায় যাবে, কে কোথায় না যাবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তবে পার্টির এন্ডোর্স প্রোগ্রাম হচ্ছে যেটা বিরোধী দলনেতা করছেন, এবং বিরোধী দলনেতা আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে যে প্রোগ্রাম করেছেন, পার্টির সমস্ত লোক সেখানে স্বতঃস্ফূর্তভাবে পৌঁছেছেন। এটা থেকে কি বার্তা যাবে সেটা সময় বলবে, কিন্তু শুভেন্দু অধিকারীর আজকের যে অবস্থান সেটাই পার্টির অবস্থান। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে তো তালিবানি শাসন চলছে। এইখানে যে বিপ্লব দাস, যে ঘটনাটি ঘটেছে, কি ঘটেছে যে আপনারা সকলেই জানেন যে ওয়াকফ বোর্ডকে কেন্দ্র করে মুর্শিদাবাদ যে ঘটনাটি ঘটেছে, সেখানে সেই হিন্দু যে বাবা আর তাদের কি অপরাধ ছিল? তাদেরকে চিহ্নিত করে হিন্দু বলে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়ি লুটপাট করা হয়েছে, সেরকম অনেক দৃষ্টান্ত আছে। তারপরে 22 তারিখ যে ঘটনাটি ঘটেছে, যে আমাদের পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে, সেখানে তাদের দোষ কি ছিল? সে তাদের দোষ ছিল যে তারা হিন্দু, তাদেরকে রীতিমতন ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে মারা হয়েছে। আর অনেকে বলছে যে যারা উগ্রবাদী থাকে, সন্ত্রাসবাদী, তাদের কোনো ধর্ম থাকে না। যদি তাদের ধর্ম না থাকে তাহলে ধর্ম জিজ্ঞাসা করে মারা কেন হলো? তারপরে ধর্ম জিজ্ঞাসা করে সেখানে মারা হয়েছে। আর সেই আবার আরেকজন সেখানে মুসলিম লোক মোদিজির ছবি নিয়ে সেখানে কুকুর মুখে ছবি লাগিয়ে হেমন্ত বিশ্ব শর্মার, আমাদের আসামের মুখ্যমন্ত্রী, আমাদের ইউপির মুখ্যমন্ত্রী সেরকম ছবি লাগিয়ে সে পোস্ট করবে, তার বিরোধিতা করা হবে। আবার যে সে ধরনের পোস্ট করেছে তাকে অ্যারেস্ট না করে যে বিরোধিতা করেছে তাকে অ্যারেস্ট করা। তার মানে বোঝা যাচ্ছে যে পুরোপুরি এই বর্তমান যে পুলিশ ব্যবস্থা, যে পুলিশ আছে, পুরোপুরি শাসক দলের দলদাস হয়ে কাজ করতেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। লক্ষ্মীপাড়ার চা বাগান, সেখানে একজন আমাদের কর্মী আছে, সে যখন ওয়াকফ নিয়ে মুভমেন্ট হচ্ছিল বানারহাটে, তখন সে একটা কমেন্টস করেছিল। সেই কমেন্টসকে ভিত্তি করে সেই ছেলেটাকে রীতিমতন বাড়ি থেকে যে মুসলমানরা ছিল, যারা মসজিদ থেকে ফোন গেছে, তোমাকে বাইরের থেকে লোক এনে তোমাকে মার্ডার করা হবে, তারপরে রীতিমতন এলাকার লোক তার বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে বানারহাটের মসজিদে রীতিমতন তার ক্ষমা চাইতে বাধ্য করেছে। এখানে পুলিশ বলছে, আলিপুরদুয়ার পুলিশ বলছে যে কাউকে আইন হাতে নেওয়ার অধিকার নেই। সেটা আইনকে আমরাও সম্মান করি, নিশ্চিতভাবে আইন কেউ হাতে নিতে পারে না, কিন্তু যে এই ধরনের পোস্ট করেছে তাকে কেন অ্যারেস্ট করা হয়নি? যারা লক্ষ্মীপাড়াতে আইনকে হাতে নিয়ে সে নিরীহ ছেলেকে মসজিদে নিয়ে গিয়ে রীতিমতো ক্ষমা চাইতে বলেছে, তাহলে তো তারা যখন আইন হাতে নেবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আর যখন আরেক দলের লোক করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই দুই চারিতার এরকম তো চলতে পারে না। তাহলে এই যারা আমাদের ছেলেকে তুলে নিয়ে গিয়ে মসজিদে
ক্ষমা চাইতে হচ্ছে, তার আইসিকে বলা হয়েছে, তাকে অ্যারেস্ট করতে বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি, উল্টা আমাদের লোককে হুমকি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের বিচারিতা চলতে পারে না। এই বর্ডারগুলি বর্তমানে কি বলবেন আপনারা সেখানে দেখুন, আমাদের পুরো যে 2216 কিলোমিটার যে বর্ডার আছে, সেখানে অধিকাংশ বর্ডার যে ফেন্সিং হয়ে গেছে, এখনো 516 কিলোমিটার বাকি আছে। সেই 516 কিলোমিটারের মধ্যে 450 কিলোমিটার সে রাজ্য সরকারকে জমি দিতে হবে। রাজ্য সরকার যদি জমি না দেয়, আমরা সকলে জানি যে আমাদের ভারত দেশ একটি যুক্তরাষ্ট্র পরিকাঠামো, কিছু লিস্ট তৈরি করে রাজ্য সরকার, সেটাকে আমরা স্টেট লিস্ট বলি, কিছু তালিকা তৈরি করে কেন্দ্র সরকার, সেটাকে আমরা সেন্ট্রাল লিস্ট বলি। কিছু কাজ থাকে যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে করতে হয়, সেখানে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে সহযোগিতা করতে হয়। তো যদি রাজ্য সরকার এখানে জমি না দেয়, তাহলে কি করে এখানে ফেন্সিং হবে? আর যদি আমার 22 কিলোমিটারের মধ্যে 216 কিলোমিটারের মধ্যে যদি মনে করেন 2000 কিলোমিটার ফেন্সিং হয়ে গেল, 216 কিলোমিটার যদি ফেন্সিং সেখান থেকে আসে, তো রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। তাহলে যে সেখান থেকে আসছে অনৈতিকভাবে যারা ঢুকছেন, তাদেরকে একটা আমরা আটকাতে পারি। অন্য অন্য রাজ্য দেখেন যে সব মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হয়েছে এবং আমাদের হোম ডিপার্টমেন্ট বলে দিয়েছে যে বাংলাদেশিদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করতে হবে, বিভিন্ন জায়গাতে অ্যারেস্ট হচ্ছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার মানে রাজ্য সরকার যারা বাংলাদেশ থেকে আসছে অনৈতিকভাবে, যারা অনুপ্রবেশকারী, তাদেরকে সংরক্ষণ করছে। এই মমতা ব্যানার্জি আপনার দেখবেন যে সম্ভবত 4ই আগস্ট 2005 কাগজ ছিঁড়ে দিয়ে স্পিকারের দিকে ছুড়ে ফেলেছিলেন যে না, বামপন্থী এখানে ক্ষমতায় টিকে আছে, বাংলাদেশ থেকে ভোটার আমদানি করে এখানে জিতছে। সেই মমতা ব্যানার্জি আজকে বামপন্থীর যে পথ দেখিয়েছে, সেই পথে হেঁটে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে এখানে সংরক্ষণ দিচ্ছে, তাদের জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, তাদের জন্য আধার কার্ড বানিয়ে দিচ্ছে এবং সারা ভারতবর্ষ ব্যাপী একটা পুরো জায়গাতে তারা ছড়িয়ে যাচ্ছে এবং তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। আজকে বর্ডার এলাকাতে দেখবেন যে অস্বাভাবিকভাবে সেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, অস্বাভাবিকভাবে ভোটার লিস্টে তাদের নাম বৃদ্ধি পেয়েছে। সেখানে যে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে বাঁচিয়েছিলেন, এই যে মমতা ব্যানার্জি বর্তমান বাংলাদেশ থেকে আমদানি করে যে গ্রেটার বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা চলছে, সেটা আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির বংশ হিসাবে কোনোদিনও পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না। তার জন্য যা করণীয় আছে ভারতীয় জনতা পার্টি করবে। ঘটনার পর বাংলাদেশ বর্ডার সহ বিভিন্ন ভারতের যে বর্ডার, সেগুলো নিয়ে কি বিএসএফ একটু কড়াকড়ি সত্যি কি বলবেন? নিশ্চিতভাবে অনেক মালিক, যারা চা বাগানের মালিক আছেন, তারা পিএফ এর টাকা কাটছেন শ্রমিকদের কাছ থেকে, কিন্তু শ্রমিকদেরও টাকা জমা দিচ্ছেন না এবং যে পিএফ মালিকের যে কন্ট্রিবিউশন, তার যে অংশ, সেটাও জমা দিচ্ছে না। তো তাই আমি পিএফ কমিশনারকে বলছিলাম, আপনার সাথে দেখা করবো, তাদের বিরুদ্ধে যে অসাধু মালিক পিএফ এর টাকা কাটছে, জমা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে এফআইআর করা, কমপ্লেন করা। পাশাপাশি দলাল চক্র একটা চলছে এখানে, সেই দলাল চক্রের মধ্যে দিয়ে যারা শ্রমিকরা আসছেন ডকুমেন্টস নেই, তারা মানে দিনের পর দিন এখান থেকে ঘুরে যাচ্ছে, কিন্তু তাদের ক্লেম আর হচ্ছে না। কিন্তু দালালের মধ্য দিয়ে, দালালকে দিলে 3 দিনে 72 ঘন্টার মধ্যে ক্লেমের টাকাটা পেয়ে যাচ্ছে। তাহলে একটা যে এখানে চক্রান্ত চলছে গরিব মানুষের, তারপরে যারা দালাল আছে তারা 50-60% টাকা নিয়ে যাচ্ছে। তো তার জন্য আমি এর আগে পিএফ কমিশনারকে বলছিলাম, এখনও চলছে, তুলনামূলকভাবে কম হয়েছে কিন্তু এখনও চলছে, যাতে এটা পূর্ণাঙ্গ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, যাতে যার টাকা আছে সেই এখানে আসে এবং ক্লেম করে এবং সেই টাকাটা পায়, সেটা পিএফ হোক, ইডিএলআই হোক কিংবা পেনশন হোক, সঠিকভাবে পাক। তার জন্য আমি পিএফ কমিশনার যিনি আছেন তাদের সাথে কথা বলে এসেছি, যাতে মানুষ নিজের প্রাপ্য টাকা সঠিকভাবে। পিএফ এর প্রতি তারাও তো আন্দোলনে নেমেছেন, পিএফ এর বকেয়া নিয়ে তারা আপনাদের কেন্দ্রের দিকে তারা আবার আঙুল তুলছে। আমি আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিই, আমি কোনো রাজনীতি করতে আসিনি। নিশ্চিতভাবে যে পিএফ ডিপার্টমেন্ট আছে সেটা কেন্দ্র সরকারের, কিন্তু এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা চা বাগানের মালিক আছেন, বিশেষ করে চা বাগান কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট, যেহেতু চা বাগান নিয়ে আমি এসেছি, তো চা বাগানে পিএফ এর টাকা কাটছে মালিকরা জমা দিচ্ছে না। পিএফ কমিশনার বিভিন্ন থানায়, সেটা কুমারগ্রাম থানা হোক, কালচিনি থানা হোক, মাদারিহাট থানা হোক, নাগরাকাটা থানা হোক, মালবাজার থানা হোক, তারাইতে বিভিন্ন জায়গাতে পিএফ কমিশনার এফআইআর করেছে। পিএফ কমিশনারের কাজ হচ্ছে কমপ্লেন করা, কমপ্লেনেতে ভিত্তি করে সেটাকে ইনকোয়ারি করার দায়িত্ব হচ্ছে সেই এলাকার যিনি ওসি থাকবেন, আইসি থাকবেন, তারা ইনকোয়ারি করবেন, ইনকোয়ারি করে সম্মতে একটা এফআইআর করে দিয়ে তার সেই মালিককে গ্রেপ্তার করবে। তো অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক দায়িত্বে তো রাজ্য সরকার আছে, যে মালিক
পিএফ এর টাকা জমা দিচ্ছে না, পিএফ এর কমিশনার কমপ্লেন করছে, এফআইআর করছে, কিন্তু সে মালিকরা আজ পর্যন্ত অ্যারেস্ট করছে না। তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে রাজ্য সরকার, এর অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় তো রাজ্য সরকার আছে, যে মালিক জমা দিচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করার কাজ তো রাজ্য সরকারের হচ্ছে। পাশাপাশি যে দলাল চক্র চলছে, এই দলাল চক্রে টিএমসি যারা ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত আছেন, আর যারা বিশেষ করে আলিপুরদুয়ারে যিনি রাজ্যসভার সাংসদ, উনার আত্মীয়, আমি বারবার বলেছি এই পিএফ যে দুর্নীতি হচ্ছে, যে দালাল চক্র চলছে, উনার একজন শালা আছে বিশ্বজিৎ বেগ, তার ওতপ্রোতভাবে জড়িত আছে এবং পুরো তেরাই থেকে নিয়ে, মানে আপনি যদি বলি তাহলে মেচি নদী থেকে নিয়ে সংকোচ পর্যন্ত তার একটা মানে এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে কাউকে ব্রেজা গাড়ি দিয়েছে, কাউকে বোলেরো দিয়েছে, কাউকে থার দিয়েছে, তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সেই যারা কারা মারা গেছে, কাদের পিএফ এর ক্লেম করে, জিনিসগুলো বের হয়। এখান থেকেও কিছু তথ্য যে পিএফ অফিস থেকেও তাদেরকে দেওয়া হয় যাতে এটা পূর্ণাঙ্গ বন্ধ হয়। সেই জন্য আমি এখানে বলেছি যারা এই ধরনের কাজে যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করে এখানে ঢুকতে দেওয়া বন্ধ করতে হবে। যারা পিএফ এর টাকা ক্লেম করছে তারা পাক, এবং দালাল চক্র যদি কেউ করে তাহলে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, আমরা এই বলেছি। তো এই যে বর্তমান যে রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ারের যিনি জেলা সভাপতি, ওনার সম্বন্ধে এখানে আছে, আর সেই দালালরা উনার ইলেকশনে, লোকসভা ইলেকশনে কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে, মাদারিহাট বিধানসভা বাই ইলেকশনে তারা চাঁদা দিয়েছে। তারপরে যে বিশ্বজিৎ বেগ, তার মিসেস হচ্ছে ধনরামপুর 1-এর প্রধান, আরেকটা আছে রাজু শাহ ধনরামপুর 2-র, ও দলাল চক্রতে যুক্ত আছে, তার মিসেসও ধনরামপুর 2-র প্রধান থাকাকালীন তারা কি করছে, ডেথ সার্টিফিকেট ইস্যু করছে। মানুষ মারা গেছে অন্য জায়গাতে, ডেথ সার্টিফিকেট হচ্ছে ধনরামপুর 1-2 থেকে ইস্যু হচ্ছে। তারপরে বারবার আপনারা খবরে দেখতেন যে মালবাজার মিউনিসিপ্যালিটি থেকে সেখানে ডেথ সার্টিফিকেট গুলো ইস্যু হচ্ছে। তাহলে দেখা হচ্ছে, এবং যাতে অনৈতিকভাবে বাংলাদেশ থেকে ঢোকা না হয়ে, ইতিমধ্যে তো পাকিস্তান বন্ধ হয়ে গেছে, এখানেও নিশ্চিতভাবে বন্ধ হবে, এবং যে অনৈতিকভাবে ঢুকছে সেটা বন্ধ করতে হবে, না হলে আগামী দিন আমাদের লোক এখানে থাকতে পারবে না। বিএসএফ কি কড়াকড়ি নজরদারি বেড়েছে বর্তমানে? অবশ্যই কড়াকড়ি নজরদারি চলছে সেখানে। লাস্ট প্রশ্ন দাদা, চলছে। আপনি বার্থ ডেথ সার্টিফিকেট কারা ইস্যু করছে? রাজ্য সরকার দপ্তর থেকে ইস্যু হচ্ছে, জিপি অফিস থেকে ইস্যু হচ্ছে, কিংবা মিউনিসিপ্যালিটি থেকে, তারা সেখানে কারা বসে আছে? যেখানে যারা আছে টিএমসির লোকেরা আছে, টিএমসি রাজত্ব করছে, প্রধান তাদের আছে। তাহলে এই যে দুর্নীতি হচ্ছে, এর সাথে ওতপ্রোতভাবে যারা টিএমসি ট্রেড ইউনিয়ন লিডার এবং যারা নেতৃত্বে আছে তারা এর সাথে যুক্ত আছে, এবং এই যে দুর্নীতিতে তাদেরকে এরা উৎসাহ দিচ্ছে। ফলে এই যে কিছুদিন আগে পদযাত্রা হলো এখানে 11 তারিখ, সেই পদযাত্রাতে রাস্তায় রাস্তায় কেউ যদি ঝান্ডা বাঁধার কাজ করে থাকে টিএমসি, তাহলে সেই দালাল চক্রে যারা দালালি করছে তারা আছে, তারা চাঁদা দিয়েছে, তারা পদযাত্রাতে যা। আলিপুরদুয়ারের সাংসদ, কিন্তু যেহেতু আমার লোকসভা কেন্দ্রে নাগরাকাটা বিধানসভাও অন্তর্ভুক্ত, তো যেহেতু নাগরাকাটা বিধানসভা জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে, তাই সেখানে বিভিন্ন দপ্তর আছে, বিভিন্ন কাজের জন্য এখানে আসতে হয়। তাই আজকে আমি প্রথমবার এসেছি এখানে, বিভিন্ন দপ্তরে গিয়েছি। আর যদি বাঁধের কাজ হয় তাহলে ইরিগেশন ডিপার্টমেন্ট, রাস্তা ব্রিজের কাজ হয় তাহলে পিডব্লিউডি কিংবা WBSRD এর কাছে আবেদন দিতে হয়। পাশাপাশি পিএইচই, আর কেন্দ্র সরকার এখন প্রচুর টাকা দিচ্ছে জল জীবন মিশনের মধ্যে দিয়ে, কাজ হচ্ছে কিন্তু সাধারণ মানুষ জল পাচ্ছে না। তাই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচই, তাদের সাথে একটা দেখা সাক্ষাৎ, তারপরে আমি অভিযোগ জানাবো যে কোথায় কাজ হয়েছে কিন্তু জল পাচ্ছে না। তাই একটা প্রাইমারি ইন্ট্রোডাকশনের জন্য আমি এখানে এসেছি, এবং সাথে পিএফ অফিসে আমার একটু কাজ ছিল। যে জয়পাল মাছুয়া, যিনি জীবিত, দেখা যাচ্ছে তাকে মৃত ঘোষণা করে মালবাজার মিউনিসিপ্যালিটি থেকে তার ডেথ সার্টিফিকেট বের করা হয়েছে, এবং তার ওই পিএফের টাকা ক্লেম ইত্যাদি এসব ব্যাপারে হচ্ছে। আমরা সেই জন্য বারবার বলছি যে ডেথ সার্টিফিকেট কারা ইস্যু করছে? রাজ্য সরকার। বার্থ অ্যান্ড ডেথ যে রেজিস্টার আছে, কি আছে, রাজ্য সরকারের লোক। তারে যে মারা যায়নি, কয়েকটা কাণ্ড সেখানে ঘটেছে, যে ডিমডিমাতে হয়েছে, তাহলে তো সেখান থেকে তাদের কেন অ্যারেস্ট হচ্ছে না? সেখানে চেয়ারম্যান আছে, কেন ধরা হচ্ছে না? জিপি অফিসে যারা প্রধান ইস্যু করছে, ধনরামপুর 1, ধনরামপুর 2, এরকম অনেক আছে। এইসব সাপ্লাই করছে যারা শাসক দলের প্রধান, উপপ্রধান, যারা মিউনিসিপ্যালিটিতে বসে আছে, তারা এই ধরনের কাজ করছে। তাদের বিরুদ্ধে এইখানে আমরা একাধিক অভিযোগ করেছি, তাদের বিরুদ্ধে একটা তদন্ত হোক, এবং এই কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার হোক। তাহলে গরিব মানুষ নিজের পিএফ এর টাকা সঠিকভাবে পাবে, এবং যে জীবিত লোককে মৃত ঘোষণা করা হচ্ছে সেটাও বন্ধ হবে। যদি সরকার কোনো পদক্ষেপ না হয় তাহলে তো উৎসাহ পাবে এরা। তাহলে তৃণমূল নেতা বলে কি গ্রেফতার করা হচ্ছে না? অবশ্যই, তার পুলিশ আপনারা দেখছেন না, এখানে যারা শাসক দলে আছে সবকিছু করবে, গরু পাচার করবে, বালি পাচার করবে, ঠিক আছে,
হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করবে, তাদের ঘর বাড়ি জ্বালানো হবে, কিন্তু তারা অ্যারেস্ট হবে না, যেহেতু তারা টিএমসির সাথে যুক্ত আছে।